অসুস্থতা একজন মানুষের জীবনে চলার পথে সৃষ্টি করে বাধা। নিজের শারীরিক বা মানসিক অবস্থা বিবেচনায় সম্পূর্ণ সুস্থ থাকতে অনেকেই জানেন না তার কি করা উচিত। তাই স্বাস্থ্য বিষয়ক নানা সমস্যার পরামর্শ এবং সমাধানের পথ বাতলে দিতেই আমাদের সাপ্তাহিক আয়োজন হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথা। প্রতি শুক্রবার এই অনুষ্ঠানে থাকে স্বাস্থ্য বিষয়ক নানা আলোচনা। স্টুডিওতে থাকেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আজকের আলোচনার বিষয় উচ্চ রক্তচাপ, কারণ ও চিকিৎসা। আমাদের সাথে আজ আছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ইন্টারনাল মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবুল কালাম আজাদ। দর্শক, আপনাদেরও সুযোগ রয়েছে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে চিকিৎসকের পরামর্শ নেবার। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। শুরুতে একটু জানতে চাই যে উচ্চ রক্তচাপ আসলে বিষয়টা কি? আচ্ছা, আপনি যে বেঁচে আছি, আমাদের জন্য বেসিক যে নিডটা বলি সেটা হচ্ছে ব্লাডের মাধ্যমে অক্সিজেন থেকে শুরু করে খাদ্য, যেটা ক্যালোরি বলি, সব কিছু আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো পেয়ে থাকে। এখন একটা নির্দিষ্ট মাত্রায় যে আমাদের হার্ট যখন বিট করে, সেই বিটটা যে আপনার যে মাধ্যমে যে ব্লাডটা সাপ্লাই হয়ে যায়, পেরিফেরিতে যে চাপটা আমরা অনুভব করি সেটাকে বলে রক্তচাপ। এখন কতটুকু থাকার দরকার, কতটুকু বেশি থাকলে আমরা রক্তচাপ বলবো? কনভেনশনালি আমরা বলে থাকি 140/90 উপরে গেলে আমরা বলে থাকি উচ্চ রক্তচাপ। এখানে ধরেন বিভিন্ন ক্লাসিফিকেশন আছে, আমরা বলে থাকি আমেরিকান হাইপারটেনশন অ্যাসোসিয়েশন, ইএসসি গাইডলাইন, বিভিন্ন গাইডলাইন, এক একজন এক একটা বলে থাকে। সহজ ভাষায় মনার জন্য যদি বলি যে 130/80 মধ্যে রাখতে পারলে ভালো। এটার উপরে যখন বেড়ে যাচ্ছে মানে আপনি ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে। 140/90 উপরে যখন আপনি চলে গেলেন, আমরা তাকে উচ্চ রক্তচাপ বলতে পারি আমরা তাকে। এবং এটা যখন কেন বলছি, কারণ এই উচ্চ রক্তচাপ থাকা মানে আপনার বডিতে বিভিন্ন ধরনের কমপ্লিকেশনগুলো ডেভেলপ করবে, যেটার জন্য এটাকে নিয়ন্ত্রণে রাখাটা অতীব জরুরি। জি, এই কমপ্লিকেশনসের বিষয়গুলো নিয়ে তো কথা বলতেই চাই। তার আগে একটু বয়সের বিষয়ে আসতে চাই। মানে তরুণ কিংবা যারা টিনেজ, যুবক, বয়স্ক, মানে কাদের বেশি হওয়ার সম্ভাবনা আছে এই উচ্চ রক্তচাপ, নাকি যে কোনো বয়সেই হতে পারে? না, ইউজুয়ালি আমরা যখন বলতাম যে একটা সময় ছিল আমরা আসলে হাইপারটেনশন মানে ধরিয়ে নিতাম যেটা আসলে একটু বয়স্কদের রোগ, 30-40 বছর পরে গিয়ে হচ্ছে, এবং এখনও আমরা তাই পাচ্ছি। কিন্তু আমরা যদি দেখে নিই যে হ্যাঁ, ছোটো ছোটো বাচ্চাদেরও যেমন সিডেন্টারি লাইফস্টাইল, তারা বসে বসে ফাস্টফুড খাচ্ছে, তারা জাঙ্ক ফুড খাচ্ছে, শুধু তাই নয়, আপনার কিছু যে নেশাদ্রব্য যেটা আছে, যেটা ভিটামিন থেকে শুরু করে ইয়াবা থেকে শুরু পায়, এই নেশা কিন্তু অনেকেই কিন্তু নেশাতে আক্রান্ত। এবং এই ওষুধগুলো আপনি যখন নিচ্ছেন তখন কিন্তু আপনার উচ্চ রক্তচাপ হচ্ছে। তার মধ্যে জেনেটিক প্রিডিসপোজিশন তো রয়েই গেছে। এবং শিশুদের ক্ষেত্রে বা বাচ্চাদের ক্ষেত্রে যদি বলি আমরা, রক্তচাপ যদি এছাড়া হয়ে থাকে, মেজরিটি ক্ষেত্রে হয়ে থাকে সেকেন্ডারি হাইপারটেনশন। মানে আমরা বড়দের ক্ষেত্রে যেমন হবে এটা ধরে নেই যে এসেনশিয়াল বা ইডিওপ্যাথিক বা যাই বলি না কেন, বাচ্চাদের ক্ষেত্রে এখন আমরা পাচ্ছি কোনো কারণ নেই ব্লাড প্রেশার পাচ্ছি, কিন্তু সংখ্যাটা ক্রমশ বাড়ছে। কিন্তু সাথে হচ্ছে আপনার সেকেন্ডারি হাইপারটেনশন হওয়াটাই এতে বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে সে একটু বেশি হয়ে থাকে সাধারণত, ইউজুয়ালি সেকেন্ডারি হাইপারটেনশন। আচ্ছা, তাহলে হচ্ছে কারণগুলো কি হতে পারে? অলরেডি তো আমি বলেছি এসেনশিয়াল মানে এটার ভার্চুয়ালি এটার ওরকমভাবে কোনো কারণটা এখনও অনেকগুলো কারণ মনে করা হয়। যেমন হচ্ছে একটা জেনেটিক প্রিডিসপোজিশন থাকবে, তারপরে আপনার লাইফস্টাইল একটা বিষয় থাকবে। আমরা বলে থাকি টাইপ এ পার্সোনালিটি, মানে যারা আমরা অফিস জব করি, আপনি আমি সবাই সারাদিন টেনশনে থাকি, মানে যে কোনো বয়সে সবার ক্ষেত্রে বলছেন এটা টাইপ এ পার্সোনালিটি বলি। তারপরে ডায়েটের মধ্যে আপনি দেখবেন যে বাংলাদেশে ঢাকা এবং সিলেট মানে আপনার খুলনার সাথে যদি কম্পেয়ার করি বা সাতক্ষীরা, ওই এলাকার মানুষের ব্লাড প্রেশার একটু লেভেল বেশি থাকে। কারণ কি, দে ইউজ টু টেক দ্য স্যালাইন ওয়াটার। তার মানে খাবারের মধ্যে যদি লবণের পরিমাণটা বেশি থাকে, আমি তো লবণ নিতে হচ্ছে, আর তাদের তো হচ্ছে পানির মধ্যেই তাদের লবণটা থাকছে, তার কন্টিনিউয়াস তারা কিন্তু একটা লবণের এক্সপোজারে থাকছে, তাহলে সেই গ্রুপটা আমরা হচ্ছে। তারপরে আমি একটু ইন্টারাপ্ট করতে চাই, মানে সিলেট না, দুঃখিত, খুলনা, মানে খুলনা কিংবা সাতক্ষীরা, ওই অঞ্চলের মানুষের একটু ব্লাড প্রেশার বেশি থাকে ডিউ টু স্যালাইনিটি অফ দ্য ওয়াটার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা কি নতুন তথ্য জানা হলো। কারণ হচ্ছে ওখানকার পানি লবণাক্ত, এবং আমরা তো বলি থাকি যে আপনারা 2 গ্রামের বেশি লবণ সারাদিনে খাবেন না, কিন্তু তারা তো যে পানিটা নিচ্ছে, পানির মধ্যেই তো লবণ, তারা পানিটাকে অ্যাভয়েড করবে কিভাবে? তাদের পুরো এটাই তো স্যালাইনিটি। তো সেই জন্য একটু তাদের কিন্তু একটু বেশি থাকছে একটু। তো সেটা হচ্ছে যে এই জিনিসগুলো, তার মানে এটা হচ্ছে আমরা বলে থাকি এটা মাল্টিপারপাস। তা এইটা হচ্ছে মানে অনেকগুলো কারণে একটা হয়ে যাচ্ছে। আর এটা যদি আমরা বলি সেকেন্ডারি বলে থাকি, সেকেন্ডারির মধ্যে মেইন কারণ হচ্ছে আমরা বলি কিডনি জনিত রোগ। কিডনি জনিত রোগ মানে কি, ছোট বাচ্চাদের ক্ষেত্রে হয়ে থাকে গ্লোমেরুলোনেফ্রাইটিস। দেখবেন যে আপনি খুজলি পাতলা হয়, তারপরে একটু ইনফেকশন হয়, স্কাবিস হয়ে যাওয়ার পরে তারপরে আপনার গ্লোমেরুলোনেফ্রাইটিস হয়, এটা একটা কমন কারণ। আচ্ছা, তারপরে হতে পারে যে আমরা কন্টিনিউয়াস আমরা ব্যথার ওষুধ খাচ্ছি, বিভিন্ন ব্যথা, হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা। উচ্চ রক্তচাপ হতে পারে। ইয়েস, আমরা যখন পেইন কিলারগুলো খেতে থাকি, তখন আপনার পেইন কিলারের জন্য কিডনি ধীরে ধীরে নষ্ট হয়ে যায়,
আমরা বলে থাকি, ওটা বললাম গ্লোমেরুলাইটিস, এটা হয় টিউবুলার ইন্টারস্টিশিয়াল ডিজিজ ধরে কিডনি নষ্ট হয়ে যায়, গিয়ে একটা পর্যায়ে গিয়ে যখন সিকিডি ডেভেলপ করে যায় তখন কিন্তু আপনার কিন্তু উচ্চ রক্তচাপে আক্রান্ত হতে পারেন। তারপরে কিছু জেনেটিক ডিজিজ আছে, যেমন পলিসিস্টিক কিডনি ডিজিজে হতে পারে। তারপরে এখন অটোইমিউন ডিজিজের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে, বিশেষ করে কোভিডের পরে আমরা আরও বেশি পাচ্ছি যে এই অটোইমিউন ডিজিজগুলোতে বিশেষ করে এসিলি বা কিছু ভাস্কুলাইটিস কিছু রোগ আছে যেগুলোতে কিন্তু উচ্চ রক্তচাপ আক্রান্ত হতে পারে, মানে কিডনি ধরার মাধ্যমে হতে পারে। আবার হতে পারে আপনার এন্ডোক্রাইন কিছু ডিজিজ আছে, যেমন থাইরয়েড জনিত রোগ, যেমন হাইপোথাইরয়েডিজম হতে পারে, কুশিং হতে পারে, ইভেন হাইপারপ্যারাথাইরয়েডিজম রোগী হতে পারে, অ্যাক্রোমেগালি, মানে এন্ডোক্রাইন ডিজিজগুলো যখন আক্রান্ত থাকেন তখন কিন্তু হতে পারে। রক্তনালীতে যে ব্লাড সাপ্লাই দেয়, যেমন কিডনিতে যে ব্লাড সাপ্লাই দেয়, ওটা যদি একটু ব্লক হয়ে যায়, যেটাকে আমরা বলে থাকি রেনাল আর্টারি স্টেনোসিস, সেখানেও কিন্তু রক্তচাপ হতে পারে। কিছু ড্রাগের কারণেও কিন্তু রক্তচাপ বাড়তে পারে। তার মানে যেমন ওরাল কন্ট্রাসেপটিভ পিল আমরা যদি বলি যারা রেগুলার নেন তাদের একটু ফ্লুইড রিটেনশন হয়, আবার যারা ব্যথার ওষুধ খাচ্ছেন বা এই এনএসআইডি, এইগুলোতে জন্য কিন্তু রক্তচাপের পরিমাণটা বাড়তে পারে। তার মানে এটা অনেকগুলো কারণের একটা সংমিশ্রণ হচ্ছে আমাদের উচ্চ রক্তচাপ। উচ্চ রক্তচাপ, আচ্ছা, নর্মালি তো 120 কিংবা উপরে 130, নিচে হচ্ছে 80 কিংবা 70 বলা যায়। কারো যদি মানে রক্তচাপ বেড়ে যায়, উপসর্গগুলো কি হবে? সে কিভাবে বুঝবে যে আসলেই আমার কি প্রেশার বেড়ে যাচ্ছে নাকি? মেজরিটি ক্ষেত্রে আসলে উচ্চ রক্তচাপের কোনো সিমটম থাকে না মেজরিটি ক্ষেত্রে। যদি আপনি ব্লাড প্রেশারটা আমরা বলে থাকি কনভেনশনালি যদি 180 বা 120-এর উপরে উঠে যেয়ে থাকে, বা কারো কারো ক্ষেত্রে একটু নিচে থাকলে হতে পারে, তখন আপনার কিছু সিমটম আসতে পারে। কি সিমটম আসতে পারে? একটা হতে পারে মাথা ব্যথা, বা একটু চাপ চাপ লাগছে, কানের ঘাড়ে মধ্যে ব্যথা করে, হ্যাঁ ঘাড়ে ব্যথা, মাথা ব্যথা, ঘাড়ে ব্যথা, একটু কানের মধ্যে শোষ শব্দ হচ্ছে বা চাপ লাগছে, এই ধরনের কমপ্লেক্সগুলো ডেভেলপ করতে পারে তারা। চোখে একটু কম দেখছেন, অথবা উচ্চ রক্তচাপ অনেক দিন ধরে আপনার আমার হয়ে আছে, আমি জানি না। কিডনি, আবার বললাম কিডনির জন্য রক্তচাপ হতে পারে, আবার রক্তচাপের জন্য কিডনি হতে পারে। আবার এই রোগীগুলো উচ্চ রক্তচাপের জন্য হার্টকে প্রতিনিয়ত অতিরিক্ত কাজ করতে হচ্ছে। তার মানে আপনার হার্টে বুকে ব্যথা হতে পারে, একটু হাঁটতে গেলে শ্বাসকষ্ট হতে পারে, রাতে যখন আমরা ঘুমিয়ে থাকবো তখন একটু শ্বাসকষ্ট হতে পারে, অথবা দেখা যেতে পারে যে আপনার চোখে আমি একটু ঝাপসা দেখছি বা ব্লাডিং ভীষণ হচ্ছে, চোখের মধ্যে ব্লিডিং হতে পারে, চোখের মধ্যে বিভিন্ন রকমের আমরা বলি যে এক্সুডেট জমা হয়, এগুলো কম দেখতে পারি আমরা। ইভেন যদি ব্রেনের মধ্যে আক্রান্ত হয় তখন আমরা বলে থাকি যে হঠাৎ করে একটা ট্রানজিয়েন্ট লস অফ আপনার জ্ঞান হতে পারে, যেটা আমরা টিআইএ বলি। আবার এক পাশ হাত পাশ অবশ হয়ে যেতে পারে, বিভিন্ন ধরনের উপসর্গ নিয়ে আসতে পারে। কিন্তু মেজরিটি ক্ষেত্রে ব্লাড প্রেশারটা আমরা ডায়াগনোসিস করা হয়ে থাকে রুটিন যখন চেক আপের সময় আমাদের চেম্বারে যখন আসে, অ্যাসিম্পটোমেটিক থাকে, মাপতে গিয়ে দেখি যে হ্যাঁ তার ব্লাড প্রেশারটা বেশি। কিন্তু পেশেন্ট আসলে বুঝতে পারে না, মেজরিটি ক্ষেত্রে বুঝতে পারেন না, ভাবে যে নানা রকম কারণেই হয়তো এরকম অস্বস্তি তার হচ্ছে। রাইট। আচ্ছা, সেক্ষেত্রে উপসর্গগুলো জানলাম, কারণগুলোও জানা হলো। ওষুধ খাওয়ার বিষয়টা একটু জানতে চাই। ওষুধ একবার খেলে কি তা সারা জীবনের জন্য ব্লাড প্রেশারের জন্য ওষুধ খেতে হয়? আচ্ছা, আমরা ব্লাড প্রেশার ওষুধটা খাই কেন? আমরা খাই আসলে টার্গেট অর্গান ড্যামেজটাকে প্রিভেন্ট করার জন্য। টার্গেট অর্গান ড্যামেজ কিন্তু আমি অলরেডি বলেই ফেললাম, হার্ট, কিডনি, লিভার, চোখ, এগুলো আমার টার্গেট অর্গান। এবং হচ্ছে আমার হার্টের মধ্যে আমরা ব্রেনটাকেও হার্টের মধ্যে ধরে নিই, এটাকে বলা হয় কার্ডিওভাস্কুলার ডিজিজ। এবং এখন দেখেন কম্বাইনলি একটা সারা বিশ্বে কিন্তু আমেরিকান হাইপারটেনশন অ্যাসোসিয়েশন ওর একটা টার্ম বলছে সিকেএম ডিজিজ বলে, সিকেএম সিনড্রোম বলে। সি মানে কার্ডিওভাস্কুলার, কে মানে কিডনি, এম মানে মেটাবলিক সিনড্রোম। তার মানে এই তিনটা ডিজিজ এখন আসলে একটার সাথে কোরিলেটেড, সেই জন্য কমন টাইম বলা হয় সিকেএম। তো মানে যার ওবেসিটি থাকবে তার টুডেন্ট ডায়াবেটিস ডেভেলপ করবেই, ডায়াবেটিস যদি ডেভেলপ করে কিডনি ধরবেই, কিডনি যদি ধরে ব্লাড প্রেশার হবেই। আবার যদি আপনার হার্ট ধরে, হার্ট ধরলে একটা সময় কিডনি ধরবেই, কিডনি যখন ধরবে তখন কিডনির আরও কমপ্লিকেশন ডেভেলপ করবে। তার মানে আমাদের যখন একটা প্যাকেজ প্রোগ্রাম আমরা বলি, এটা একটা প্যাকেজের মতন। তার মানে ট্রিটমেন্ট করার সময় আপনাকে কোন ড্রাগটা আমি দিব, তার মানে এই প্যাকেজটাকে পুরো আগে অ্যাসেস করে নিতে হয় কার জন্য কোনটা প্রযোজ্য। আমরা সেই জন্য ব্লাড প্রেশার রুগী আসলেই কিছু আইডিয়াল হচ্ছে কিছু রুটিন চেক আপ করে নেওয়া, যেটা আমাদের অনেক রুগীরাই অনেক সময় করতে চান না। তাদের একটা ভুল বিশ্বাস কি তেঁতুল খেলে ব্লাড প্রেশার কমে যায়। অনেকেই খায় কিন্তু এখনো খায়। অ্যাবসলিউটলি রং। এটা কোনো জায়গায় আপনি ইন্টারনেটে চেক করে দেখবেন, কোনো জায়গায় আপনি পাবেন না। আচ্ছা, তেঁতুলের সাথে ব্লাড প্রেশার কোনো সম্পর্ক নেই, এটা সাইকোলজিক্যাল। তো কথা হচ্ছে যে আপনি যদি আমার যদি ব্লাড প্রেশার থাকে, আমরা আসলে কিন্তু ব্লাড প্রেশার ওষুধ দিই না, কারণ আমাদের চেম্বারে আসলে অনেক সময় ব্লাড প্রেশার বেড়ে যায়, যেটাকে আমরা বলি হোয়াইট কোট হাইপারটেনশন। আবার বাসায় গেলে অনেকের প্রেশার বেড়ে যায়, যেটাকে আমরা বলি মাস্ট হাইপারটেনশন। এই দুটো জিনিস হচ্ছে একটু ব্যতিক্রমী। নর্মালি ব্লাড প্রেশার আমাদের চেম্বারে যখন আসবে, আসার পরে আমরা প্রেশারটাকে তাকে মাপি। প্রশ্ন হচ্ছে প্রেশার মাপা নিয়ে একটা ফ্যালাসি রয়ে গেছে। যেমন আমি যখন এই যে আমি এখন বসে আছি, আমি একটা জায়গা যখন যদি মনে করি যে আমি একটু আমার সামনে চায়ের কাপটা আছে, আমি যদি এখন চা খাই, চা খাওয়ার পর প্রেশার মাপি বেশি আসবে। তার মানে আমি অন্ততপক্ষে 20 মিনিট থেকে 30 মিনিট আমি কোনো চা, কফি, সিগারেট কোনো কিছু খাবো না। আমি একটা জায়গায় গিয়ে রেস্ট নেব, খুব রিল্যাক্স মোডে থাকবো,
রিল্যাক্স কাপড় পরবো, যে ব্লাড প্রেশারটা মাপবো সেটা আমাকে ঠিক থাকতে হবে। এই যে টেবিলটা অনেক নিচে, আমাকে এই যে যেখানে কাপটা মাপবো আমার হার্টের লেভেলে থাকতে হবে। আমি পিছনে হেলান দিতে পারবো না, দুইটা পায়ের মধ্যে প্যাচ দিতে পারবো না। অনেকগুলো নিয়ম মাপার পরে যদি প্রেশারটা মাপা হয় সেই মাপারটা চেক করে, তাও আবার 2বার মাপতে হয়। মাপার মধ্যে আরও অনেকগুলো নিয়ম আছে। প্রশ্ন হচ্ছে যে আমি দোকানে যাই, ফার্মেসিতে যাই, গিয়ে বলি মাপেন তো ভাই প্রেশারটা, বসে একদম হাতটা আপনি বাড়াতে, কিন্তু হেঁটে Right. গেলেন 10 মিনিট গিয়ে মাপলেন, এটা কোনো প্রেশার না। নেক্সট হচ্ছে আমি আজকে 96 সালে ডাক্তারি পাশ করে আজকে হচ্ছে আপনার 25 সাল, দ্যাট মিনস 30 বছর আমি বলি যে আমি ঠিকমতো ব্লাড প্রেশার মাপা শিখলাম না। আমরা আমাদের ছাত্রদের যখন পরীক্ষা করতে দিই 100 জনকে দিলে আমরা বলি যে মেজরিটি প্রেশার মাপা একুরেট হয় না। অনেকগুলো নিয়ম আছে, আপনি যদি জানেন আমেরিকান হাইপারটেনশন অ্যাসোসিয়েশন, তো সেখানে তারা কেমন করে মাপে, এই মাপাটা ভুল হয়। প্রশ্ন হচ্ছে যে আমি মাপলাম, আজীবন খেতে হবে? আমরা রোগীদেরকে বলি যে ইউজুয়ালি আজীবন খেতে হয়, কারণ কি বয়সের সাথে 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 আপনার প্রেশারটা বাড়তে থাকে। ওষুধের বিষয়টা বললেন, কিন্তু আমি নিজেই যেমন ওবেস, আমি যদি আমার ওয়েটটাকে কমিয়ে ফেলতে পারি তাহলে কিন্তু যার আজকে 150-90 ব্লাড প্রেশার, ওয়েট কমলে কিন্তু ব্লাড প্রেশার কমে যাবে। জি। আমরা এই সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই, বিশেষ করে ওষুধের বিষয়টা যখন আসলো, একটা বিরতিতে আমাদের যেতে হবে। বিরতির পর ফিরে এসে আমরা আরও আলোচনা করতে চাই। একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। আবারও স্বাগত ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথায়। আজ আলোচনার বিষয় উচ্চ রক্তচাপ কারণ ও চিকিৎসা। সাথে আছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও ইন্টারনাল মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবুল কালাম আজাদ। আপনাকে স্বাগত জানাচ্ছি। বিরতির পর ওষুধ খাওয়ার বিষয়টা নিয়ে একটু আপনি বলছিলেন, একটু স্পষ্ট হতে চাই। কেউ ওষুধ একবার খেতে শুরু করলে কি সে কি সারা জীবন খেয়ে যাবে, নাকি কন্ট্রোলে আসলে সে বাধা দিতে পারবে? না, একটা হচ্ছে যে আমরা বলি সাধারণত বারবার বলছি সাধারণত খেয়ে যেতে হয়। আচ্ছা। কিন্তু আপনি যদি কতগুলো ডায়েটারি অ্যাপ্রোচ আছে আমরা বলি, যেটাকে বলি ড্যাশ ডায়েটারি অ্যাপ্রোচ ফর সিস্টেম হাইপারটেনশন। আপনি যদি ফল জাতীয় খাবারটা খুব বেশি খান, শাক সবজিটা বেশি খান, আপনি যদি রেড মিটটাকে অ্যাভয়েড করা শুরু করেন, আপনি যদি সামুদ্রিক মাছ যেটা সল্টেড যেটার মধ্যে থাকে বাদ দেওয়া শুরু করেন, আপনি যদি পিকেল যেটা আচার বাদ দেন, আপনি লবণযুক্ত খাবারকে যদি বাদ দেন, প্লাস আপনি যদি বলা হয় যেটা আমরা বলে থাকি চর্বিযুক্ত খাবার, যে বিশেষ করে আমাদের পিজা বার্গার যেগুলো বলি, যেটাকে বলে ট্রান্স ফ্যাটি অ্যাসিড, আপনি যেগুলো বাদ দিলে প্রেশারটা কমে যাবে। আপনি যদি কমান ওয়েট, তাহলে আপনি কিন্তু প্রেশার কিছুটা কমে যাবে। আপনি যদি প্রতিদিন যদি বলা হয় যে সপ্তাহে অ্যাটলিস্ট 150 মিনিট যদি আপনি হাঁটেন, তাহলে কিন্তু আপনার ওয়েট কিছু কমবে, প্রেশারও কমে যাবে। আপনি যদি খুব রেগুলার ভিগোরাস এক্সারসাইজ করেন, সপ্তাহে মাত্র 75 মিনিট কমে যাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এগুলোর পরও যদি না কমে, তাহলে আপনাকে কন্টিনিউ করতে হবে। আর নেক্সট হচ্ছে যে প্রেশার কথা জিজ্ঞেস করছিলেন, কারা কোনটা খাবে। আমাদের বলে থাকি বিভিন্ন টার্গেট অর্গান ড্যামেজের উপরে আমাদের এটা করে থাকে। কনভেনশনালি যদি বলে থাকি যে বিভিন্ন গাইডলাইনগুলো যে বলা হয় অ্যাডাল্ট 65 উপরে বা 60 উপরে, আর একটা হচ্ছে বিলো 65 নিচে। বিলো 65 নিচে আমরা বলে থাকি এস ইনহিবিটর অথবা ARB, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার অ্যান্ড ডায়াবেটিক্স ইজ দ্য ড্রাগ অফ চয়েস। যদি কারো যদি বুক ধরফর বেশি থাকে অথবা যদি হার্ট সমস্যা থাকে, তাহলে আমরা বিটা ব্লকার অ্যাড করে থাকি। আদারওয়াইজ গাইডলাইন বিটা ব্লকারকে অ্যাড করাকে অ্যাডভোকেট করেন না। কিন্তু ধরেন আপনি খুব যে রিক্সা চালায়, সারাদিনে আয় করে মাসে আয় করে 20,000 টাকা 15,000 টাকা, যেটা ARB বা ক্যালসিয়াম দাম একটু বেশি, তো সেক্ষেত্রে আমরা তাদেরকে বিটা ব্লকার অনেক সময় গাইডলাইনের বাইরে গিয়ে দিয়ে থাকি। তবে সুখবর হচ্ছে গভর্নমেন্ট লেভেল থেকে কিন্তু ARB এবং ক্যালসিয়াম চ্যানেল ব্লকার সাপ্লাই দেওয়া হয়ে থাকে বিভিন্ন হেলথ কমপ্লেক্সগুলোতে। একটাও কিন্তু আমাদের জন্য সুখবর একটা। আচ্ছা, একটা জিনিস আমার কাছে জানতে চাওয়ার আমার নিজেরই কৌতূহল। আমরা অনেক সময় বলি না যে উপরে 140, 50, 60, নিচের প্রেশারটা অনেক কম 70, 60, এই ব্যবধানটা কেন হয়, বা এটাতে কি কোনো সমস্যা হয়, বড় ধরনের সমস্যা জি হয়? সমস্যা হয়। আমি একটু বুঝিয়ে বলি। ধরেন একটা জিনিস, আমাদের আর্টারিটা দেখেন, আপনি পালসটা যদি হাত দিয়ে দেখেন যে একটু এরকম পালসেটেল বাড়ছে কমছে, তার মানে আমাদের এই আর্টারিগুলো বলি ইলাস্টিক আর্টারি। ইলাস্টিক আর্টারি কি জিনিস, বেলুনকে যদি আপনি ফু দেন বেলুনটা ফুলতে থাকবে। আমাদের আর্টারি দিয়ে যখন ব্লাড যায় তখন সে কী করে, এটা ফুলে এক্সপ্যান্স করে, আবার যখন ডায়াস্টলে যখন ব্যাক করে ভেইনের মাধ্যমে তখন সে আবার চুপসায় যায়। এটাকে বলে এক্সপ্যান্সিবিলিটি বলি। বয়স বাড়ার সাথে সাথে এখানে ক্যালসিয়াম ডিপোজিট হয়, প্লাস কিছু ফাইব্রোসিস হয়ে আর্টারিগুলো স্টিফ হয়ে যায়। আমার মুখের মধ্যে আমি একটু চা নিলাম, চা নিয়ে আমি যদি অল্প জোরে যদি ফেলি, তাহলে আমার এটা এখানে পড়বে। মুখটাকে যদি খুব চিকন করে ফেলি, ওটা অনেক দূরে গিয়ে পড়বে। আর্টারি যখন চিকন হয়ে যায়, হার্ট যখন চাপ দেয়, জোরে কম্প্রেস করে, তখন এই চিকন আর্টারির মধ্যে দিয়ে যে এক্সপ্যান্স করতে পারলো না, ব্লাডটা খুব জোরে জেট ফ্লো বলি আমরা, জেট ফ্লোর মতো হয়। জেট ফ্লোর মতো যখন হয় তখন নিচের দিকে চলে যায়, আমরা বলি দুইটা আর্টারি, কমন আর্টারি, ওটাকে বাইফার্ট করে ওখানে গিয়ে চাপ দিয়ে আবার ব্যাক করে চলে আসে। সেই জন্য হার্টের আগের ব্যাক করা ব্লাড প্লাস নতুন যে হার্ট চাপ দিল, সেই দুইটা ব্লাডের সংমিশ্রণে সিস্টোলিক ব্লাড প্রেশারটা বেশি পাওয়া যায়।
সেক্ষেত্রে ডায়াস্টোলিকটা তো অরিজিনালটাই থাকে। এই জন্য বয়স্কদের ক্ষেত্রে উপরেরটা বেশি থাকে, নিচেরটা কম থাকে। সেক্ষেত্রে হচ্ছে কাকে আমি টার্গেট করব, আমরা তো বললাম 140/90 নিচে রাখতে হবে ব্লাড প্রেশারটাকে, এবং যদি টার্গেট অর্গান ড্যামেজ বা কিছু থাকে, বা আমরা বলি এসসিবিডি, আমাদের বলি অ্যাথেরোস্ক্লেরোটিক কার্ডিওভাস্কুলার রিস্ক যাতে থাকে, তাদের 130/80 নিচে রাখতে হবে, মাস্ট 130/80 নিচে, আমি আবার বলছি। কিন্তু বয়স্কদের ক্ষেত্রে দেখা যায় ব্লাড প্রেশার এরকমও আমরা পাই যাদের 80 বছর 90 বছর হয়ে যাচ্ছে 200/70। তাদের জন্য কি করব? তাদের জন্য বলা হয় থাকে ডায়াস্টোলিক, যেটা নিচের ব্লাড প্রেশারটা হচ্ছে তাদের মেইন ব্লাড প্রেশার, আচ্ছা, সেইটা যেন কোনোভাবেই যেন 65 নিচে না যায়, 65, সেটা যেন কোনোভাবে 65 এর নিচে না যায়, 65 এর নিচে না যায়। কেউ 60 পর্যন্ত অ্যাকসেপ্ট করে। আমি পার্সোনালি বিভিন্ন আর্টিকেলের মাধ্যমে 65টাকে কমফোর্ট জোন আমি মনে করি, কারণ এর নিচে যদি হয়ে যায় বয়স্কদের একটা ভয়াবহ কমপ্লিকেশন হচ্ছে আমরা বলি ফল। আপনি দেখবেন যাদের ঘরে 70, 80, 90 বছরের দাদি নানি আছে, তারা হাঁটতে চলতে গিয়ে মাঝে মধ্যে পড়ে যান, এবং পড়ে গেলে যে জিনিসটা হয়, এখানে হিপ ফ্র্যাকচার হয়ে যায়, আজীবনের জন্য তার বেড বাউন্ড হয়ে যায়, অথবা অপারেশন করে নিতে হয়। যাদের পক্ষে সম্ভব হয় না অপারেশন করা, তারা কিন্তু বেড বাউন্ড হয়ে গেলেন। তার মানে এই যে জিনিসটা, ফলটাকে অ্যাভয়েড করার জন্য বলা হয় যে নিচের ব্লাড প্রেশারটাকে 65 নিচে কখনোই আপনি নামাবেন না। এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে কি, যে কাজ করে সবার জন্য, হার্ট কাজ করে যাচ্ছে সবার জন্য, নিবেদিত প্রাণ। আমি যদি বলি ঘরের যে হোম মেকার, তার মতো রান্নাবান্না করে সবার দিন শেষে সবার শেষে খাবারটা খায়, নিজের খাবারটা খায়। তো মা একজন রান্নাবান্না করে সবার শেষে নিজের খাবারটা খায়। তো হার্ট সবাইকে ব্লাড সাপ্লাই দেয় সিস্টোলের সময়, কিন্তু সে নিজের ব্লাডটা পায় ডায়াস্টোলের সময়। সে কিন্তু নিজের ব্লাডটা ডায়াস্টোলের সময় নেয়, তার মানে অন্যকে খাবারের পরে শেষে সে খাচ্ছে। তো ডায়াস্টোলের ব্লাড প্রেশার যদি আপনি খুব বেশি কমিয়ে দেন, হার্টের নিজস্ব ব্লাড সাপ্লাইটাও কিন্তু খুব বেশি কম্প্রোমাইজড হয়ে যায়। আমার বেশ কিছু প্রশ্ন রয়েছে, সেটি হচ্ছে ঘুমের, মানে পর্যাপ্ত ঘুমালে নিশ্চয়ই প্রেশার, হাই প্রেশার যাদের থাকে। ডেফিনেটলি এটা একটা নির্দিষ্ট পরিমাণ 6 ঘন্টা ঘুমটা আসলে ভালো, মানে বেশি ঘুমও খারাপ, কম ঘুমও খারাপ। কারণ আপনি যদি কম ঘুম হয় তাহলেও কিন্তু ওবেসিটির সাথে রিলেটেড থাকে, আবার খুব বেশি ঘুমও কিন্তু ওবেসিটির সাথে রিলেটেড। মানে এডুকেট একটা সাউন্ড স্লিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। আচ্ছা, আরও কিছু দু একটা প্রশ্ন সংক্ষেপে জানতে চাই। মানে ফোন করেছিল কিন্তু ফোনটা আমরা নেইনি, আমরা প্রশ্নটা নিয়েছি একজন দর্শক, যে প্রস্রাব পায়খানায় মানে প্রেশার কি এটার সঙ্গে কোনোভাবে সম্পৃক্ত? প্রস্রাব পায়খানার ক্ষেত্রে কি কোনো সমস্যা হতে পারে, আর জৈবিক চাহিদার ক্ষেত্রে কি কোনো সমস্যা হতে পারে কিনা? ডেফিনেটলি একটা হচ্ছে যে আপনার যখন ব্লাড প্রেশার যখন বেশি থাকে, আমরা তো বারবারই একটা কথা বলছি, অ্যাথেরোস্ক্লেরোটিক কার্ডিওভাস্কুলার ডিজিজ, তার মানে জৈবিক চাহিদার ব্যাপারটা থাকে, ওখানে আর্টারিগুলো ব্লক হয়ে যাওয়া, কারণ ওই জৈবিকের ব্যাপারটা সম্পূর্ণ একটা আর্টারি ডিপেন্ডেন্ট অ্যান্ড ইমোশনাল। তো ওই যখন আর্টারিগুলো যখন ব্লক হয়ে যায়, তখন কিছু প্রবলেম হতেই পারে। প্লাস আমরা যে ওষুধ খাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণের জন্য, বিটা ব্লকার, সেটা কিন্তু এই জৈবিক চাহিদাকে একটু হ্যাম্পার করতে পারে। শুধু তাই নয়, আমরা একটা কিছু আগে বলেছিলাম যে ডায়াবেটিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ড্রাগ ফর ব্লাড প্রেশার কন্ট্রোল, কিন্তু ডায়াবেটিসে কিন্তু কিছু সমস্যা করতে পারে। তা কিন্তু আবার অন্য অন্য ড্রাগগুলো যেমন আছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার না বলি, এটার আসলে সম্পর্ক নেই। কোনো আর ট্রায়ালে দেখা যাচ্ছে যে এআরবি এটাকে ইমপ্রুভ করে। আর আপনি বলেন যে কনস্টিপেশন, ইয়েস, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার কিছুটা কনস্টিপেশন করতে পারে, তাহলে ক্যালসিয়াম চ্যানেল ব্লকারটা কনস্টিপেশন করতে পারে। আর আমরা বলি যে আলফা ব্লকার আমরা অনেক সময় ব্লাড প্রেশার হিসেবে দিয়ে থাকি। কাদেরকে দিয়ে থাকি? যাদের সাধারণত একটু রেজিস্ট্যান্স হাইপারটেনশনের দিকে চলে যায়, কন্ট্রোল হতে চায় না, তাদেরকে আমরা অ্যাড করি। সেটা কিন্তু আসলে প্রস্তাবের ক্ষেত্রে একটু উপকারও করে। তার মানে এটার সাথে কোনো জায়গায় না কোনো জায়গায় একটু লিঙ্ক থেকেই যাচ্ছে। আচ্ছা, আরেকটি প্রশ্ন আমার, সেটি হচ্ছে যে উচ্চ রক্তচাপ যাদের, মানে যাদের হার্টের সমস্যা কিংবা অন্যান্য শারীরিক সমস্যা থাকে, তাদেরকে উচ্চ রক্তচাপ হলে কি এটা আরো বেশি রিস্ক পজিশনে পড়ে যায়, নাকি হচ্ছে হঠাৎ করে উচ্চ রক্তচাপ হলে হার্টের ক্ষতি হতে পারে কিংবা শরীরের অন্যান্য অর্গানের ক্ষতি হতে পারে? আচ্ছা, আমি যদি হঠাৎ করে, আমরা একটা টার্ম আছে, আমরা বলি যে হাইপারটেনসিভ এমার্জেন্সি। হ্যাঁ, হাইপারটেনসিভ এমার্জেন্সি কী জিনিস? যখন ব্লাড প্রেশারটা 180 120-এর উপরে যখন চলে যায়, একটা হচ্ছে যখন বডি তাকে অর্গানগুলোকে কন্ট্রোল করতে পারে, এটা বলি আমরা অ্যাসিলেটেড হাইপারটেনশন। আর একটা হচ্ছে মেলিগনেন্ট হাইপারটেনশন। যখন মেলিগনেন্ট হাইপারটেনশন হয়, যখন যে টার্গেট অর্গানগুলোর কথা বারবার বলছিলাম, সেগুলো হঠাৎ করে ড্যামেজ হয়ে যায়। মানে আমার সাডেন কিডনি ফেলিওর হয়ে যেতে পারে, আমার হঠাৎ করে টেস্ট্রোকের মতো হতে পারে, আমার হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হয়ে যেতে পারে। তার মানে ব্লাড প্রেশার হঠাৎ করে যদি বাড়ে, তার মানে এই অর্গানগুলো দিয়ে হঠাৎ করে আমি দেখা গেলো যে আমার হার্ট অ্যাটাকও হয়ে যেতে পারে আমার। জি, তার মানে সময় স্বল্পতার কারণে আসলে আমরা পুরোপুরি আলোচনা করতে পারলাম না। নিশ্চয়ই পরবর্তীতে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাই। ধন্যবাদ আপনাকে। হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথা, এই ছিল আমাদের আজকের আয়োজন। সঙ্গেই থাকুন।